প্রিয় বাংলাদেশ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঈদের আগে একটা ভিডিওতে বলেছিলাম যে শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচার প্রক্রিয়াকে এটা সরাসরি ভারতের প্রেসক্রিপশন এবং ভারত যেভাবে এই মামলাটাকে চালাতে চাইবে সেভাবেই চলবে। এর ভেতর কেউ যদি সরকারকে অতিরিক্ত চাপ দিতে চায় কিংবা সরকার ফেলে দেওয়ার আন্দোলনের মতো কোনো আন্দোলন করতে চায়, তাহলে এই নাটকটা ঘুরে যাবে। আপনাদের মনে থাকার কথা হয়তো, আপনারা দেখেছেন, গত কয়েকটা দিন ধরেই দেখেছেন যে বাংলাদেশে হওয়া মামলা, সেই মামলাটাকে নিয়ে ভারতের আদালতে এটার রিমান্ড হচ্ছে, এটার শুনানি হচ্ছে, এটা আদালতে বারবার উঠানো হচ্ছে এবং সেখান থেকে আমাদেরকে কিছু বয়ান দাঁড় করিয়ে আমাদেরকে শোনানোর চেষ্টা করা হচ্ছে এবং এটা নিয়ে একটা নাটক সাজানো হচ্ছে। আপনারা হয়তো ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ইনকিলাব মঞ্চ ৬টা দাবি তারা উত্থাপন করেছে এবং ১৫ দিনের ভিতর, তার ভিতরে একটা দাবি দেখলাম যে ১৫ দিনের ভিতর হাদি ভাইয়ের হত্যাকারীদেরকে দেশে এনে তাদের সর্বোচ্চ সাজা কার্যকর করতে হবে। আপনারা জেনে থাকবেন। আমার কথা প্রথমে যেটা ছিল, আমি আসলে সেই কথাটা আবারও আপনাদেরকে একটু রিপিট করে মনে করাই দিতে চাই যে এই সরকার হাদি হত্যার এই যে ব্যাপারটা, এই সরকারের উপর যত বেশি চাপাচাপি করবেন এবং আইন বহির্ভূত যতগুলো চাপ প্রয়োগ করার চেষ্টা করবেন, এই মামলাটা অবশ্যই ঘুরে যাবে। এবং এই ঘোরানোটার জন্য আপনি সরকারকে দায়ী করতে পারবেন না। এই মামলাটা ঘোরানোর জন্য সরাসরি ভারত সরকার দায়ী। দেখেন, আমরা আগেই জেনেছিলাম যে ওই যে দুইজন শুটার ছিল, ফয়সাল আর তার সাথে যে ছেলেটা ছিল, এরা অনেক আগেই আটক হয়েছে। আমাদেরকে ভারত সরকার অস্বীকার করেছিল তখন। পরবর্তীতে যে ছেলেটা তাদেরকে সীমান্ত পার করে দিয়েছে, আমি যতটুকু জানি তাকে বাংলাদেশের সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সে আসলে ইচ্ছে করে যায় না। যেভাবেই হোক, তাদেরকে দিয়ে যে গেমটা সাজানো হচ্ছে, ১৩ দিন রিমান্ডের পরে, ২ সপ্তাহ রিমান্ডের পরে তার মুখ থেকে একটা কথা বেশ ক্লিয়ারভাবে শোনা গেছে যে এই হত্যাকাণ্ডের সাথে অবশ্যই সে জড়িত না, সে হত্যাকাণ্ডের ব্যাপারে জানে না। বিএনপি জামাত শিবির এটার সাথে জড়িত থাকতে পারে এবং তাকে দিয়ে বলানোর চেষ্টা করা হচ্ছিল বারবার যে জামাতের কে কে এর সাথে আসলে জড়িত থাকতে পারে। দেখেন, এটা নিয়ে আমি খুব বেশি আশ্চর্য হই নাই, আশ্চর্য হওয়ার কথাও না, কারণ অনেকেই তো হাদি ভাইয়ের হত্যাকারীর সিরিয়ালে সম্ভবত মির্জা আব্বাস ভাইয়ের নামটা জড়াই গেলেই মনে হয় আপনারা খুব খুশি হইতেন। অনেকেই, সবাইকে বলতেছি না, যে বিচার হওয়ার আগেই, তদন্ত হওয়ার আগে আব্বাস ভাইয়ের ঘাড়ের উপর চাপাই দেওয়ার যে একটা প্রবণতা, সেটা আমরা লক্ষ্য করেছিলাম। ঠিক তার উল্টো কর্মকাণ্ড এখন হচ্ছে যে এইটাকে কিভাবে জামাতের ঘাড়ের উপর চাপাই দেওয়া যায়। এখন জামাত বিএনপি কেন বলে? কারণ ১৫-১৬ বছরের গল্প তো। এরা বিএনপি জামাত শিবির জঙ্গি, এই শব্দগুলো ১৫-১৬ বছর ধরে মুখে আওড়াইছে। এখন হঠাৎ করে তো আর জামাতের কথা এভাবে বলা যায় না, এই জন্য বিএনপিকেও সাথে একটু জড়িয়ে দিতে চায়। আমার কথা আপনারা হয়তো কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা হাদির হত্যাকারীদের বিচার প্রক্রিয়াটা চান, আপনারা এই মুহূর্তে এমন কোনো কর্মসূচি পালন করবেন না যে কর্মসূচিটা সরাসরি সরকারের উপর, সরকারকে ফেলে দেওয়ার মতো কোনো কর্মসূচি দেওয়া হয়ে যায়। কারণ এই কথাটা এই জন্য বললাম, আপনারা সারা বাংলাদেশের মানুষ সাক্ষী, আপনারাও সাক্ষী। আপনি যেভাবেই বলেন, আপনি আসলে যাকে ভোট দিয়েছিলেন, ভোটের আমানতটা যেরকম রক্ষা হয় নাই এবং আপনার চাওয়ার সরকারটাও প্রতিষ্ঠিত হয় নাই। এটা হ্যাঁ, তর্ক বিতর্ক অনেক হবে, কিন্তু মূল কাহিনীটা কিন্তু এখানে। এই যে মানুষের আমানতটাকে খেয়ানত করে কেউ ক্ষমতায় আসা, কিংবা ক্ষমতায় আসার পরেই আপনারা দেখেন যে ইরানের সাথে যে ইসরায়েলের যুদ্ধটা দীর্ঘস্থায়ী একটা যুদ্ধ। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ডোনাল্ড ট্রাম্প ৬টা শর্ত দিয়েছে, এদিকে ইরান ৬টা শর্ত দিয়েছে। এই যে শর্তের বেড়াজালে আমার মনে হয় যে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছি। এবং সরকার ইতিমধ্যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে তেলের দাম বাড়বে, নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বাড়বে। বাংলাদেশ দেউলিয়া হতে খুব বেশি সময় হলেও, আপনারা লিখে রাখেন, বাংলাদেশের ভিতরে অভ্যন্তরীণ অস্থিরতা তৈরি হতে সর্বোচ্চ ১৫ থেকে ১ মাস সময় লাগবে। কারণ কি জানেন? কারণ বাংলাদেশের যারা রাজনীতি করতেছেন, বাংলাদেশমুখী রাজনীতি, বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি এনারা খুব কমই করেন। এনারা দলীয় রাজনীতিটা একটু ভালো বুঝেন।
দলীয় রাজনীতি যেমন আমি বিএনপি করি, আমি আসলে সুযোগ সুবিধা দিলে পরে বিএনপির কিছু আহ, উম, লোকজনদেরকে আমি আসলে সুযোগ সুবিধা দিতে চাইবো। আমি জামাত ইসলাম করি, আমি জামাতের কর্মী যারা আছেন এদেরকে আসলে আগে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব। আসলে অনেকেই এই চেষ্টাগুলো করেন, যারা একেবারে কেন্দ্রীয় পর্যায়ে আছেন, উপর পর্যায়ে আছেন, তারা সবাই চেষ্টা করে যে দলীয় ব্যক্তিত্বদেরকে, দলীয় কর্মীদেরকে সুযোগ সুবিধা আগে দেওয়ার জন্য। এখন বাংলাদেশের ভবিষ্যৎ এমন একটা জায়গায় দাঁড়ায় আছে যে আপনি কোনোভাবেই একটা শ্রেণীর মানুষকে বাদ দিয়ে, দেখেন ভোট কিন্তু 50-50 হয়েই গেছিল, 50-50 বেশি হয়ে গেছিল। এখন আপনি যদি মনে করেন আমি ক্ষমতায় আছি, আমি শুধু আমার কর্মীদেরকে দেখবো, আমার লোকজনকে দেখবো, আপনি কিন্তু মিনিমাম 6 কোটি মানুষকে আপনি অ্যাভয়েড করতেছেন। এই জন্য বাংলাদেশের কখনোই রাজনীতিবিদরা তাদের রাজনীতিটাকে, তাদের কখনোই এই যে রাজনীতিটা বাংলাদেশের মানুষের জন্য করতে চান না, করতে চান দলীয় মানুষের জন্য, দলীয় কর্মীদের জন্য। আর ভারতীয় আধিপত্যবাদ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আসলে ভারত কোনোভাবেই যেন মনে করতেছে যে আওয়ামী লীগের জায়গায় আসলে বিএনপিকে দাঁড় করাতে পারতেছে না। আমার মনে হচ্ছে যে ভারত আসলে আওয়ামী লীগকেই কামব্যাক করাতে চাচ্ছে বারবার, এবং আওয়ামী লীগকে কামব্যাক করানোর যে অপচেষ্টাটা চলতেছে, এই অপচেষ্টাটা সর্বপ্রথম রুখে দিবে বিএনপির যারা নেতাকর্মী আছে তারা। কারণ আমি ইতিমধ্যে অনেক জায়গায় খোঁজ খবর নিয়েছি যে বিএনপির যারা রাজনীতি করতো তারা বিনা দোষে এখনো জেল খাটতেছে, তাদের নেতাকর্মীরা এখন পর্যন্ত জেল থেকে ছাড়া পায় নাই। কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা সারা বাংলাদেশ থেকে, এমপি পর্যায় থেকে শুরু করে একদম রেয়ার পর্যায় পর্যন্ত সবাই জামিন পেয়ে গেছে। এটা হলো আমাদের বাংলাদেশ। আপনি রাজনীতি কার জন্য করবেন বলেন? 15-16 বছর ধরে জেল খাটতেছে, কি কারণে জেল খাটতেছে তারা জানে না, তাদের জামিন হচ্ছে না, অথচ আওয়ামী লীগের লোকজন যারা জেলে গেছিল তাদের জামিন হয়ে যাচ্ছে। বাংলাদেশ, এটা আমাদের বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি। এবং আওয়ামী লীগের কামব্যাকটা সর্বপ্রথম বিএনপির মাথা ব্যথার কারণ হয়ে যাবে। আর আপনাদেরকে একটা কথা বলি, আমরা সম্ভবত কয়েকদিনের ভিতরে আমরা আন্দোলন সংগ্রামে যাব। তবে এই আন্দোলন সংগ্রাম আপনাদেরকে আমি আগেও বলেছি যে আন্দোলন সংগ্রাম কিভাবে হবে, বুদ্ধিভিত্তিক। আমরা যোগ্যতা নিয়ে রাস্তায় দাঁড়াবো, আমরা সাধারণ মানুষ, একেবারে জনসাধারণ যারা আছে তাদের কথাগুলো নিয়ে সরকারকে বারবার মনে করিয়ে দিব অহিংস পদ্ধতিতে। দেখেন তেলের দাম বেড়েছে, এটা তো স্বাভাবিক ব্যাপার, বাড়তেই পারে, কিন্তু অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া এটা আপনার কোনো না কোনোভাবে সিন্ডিকেট মেনটেন করতেছে। এই যে সিন্ডিকেটকে ভেঙে না দিতে পারা, কিংবা সিন্ডিকেটের আওতায় থেকে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা, এটা আমরা কোনোভাবেই মানব না। আর সব কিছুর দাম বেড়ে যাক, সারা বিশ্ব যদি থমকে যায়, আমাদের বাংলাদেশে হামরি কিছু না যে বাংলাদেশ থমকে যাবে না, বাংলাদেশের মানুষ খুব ভালো থাকবে। হ্যাঁ, সবকিছুর দামই বাড়তে থাকুক, সবকিছুই সহনীয় পর্যায়ে থাকুক, তবে সিন্ডিকেটের হাতে না থাকুক। এই সিন্ডিকেট আমরা যে কোনোভাবেই হোক, আমরা অবশ্যই সিন্ডিকেটকে ভেঙে দেব। সিন্ডিকেট না ভাঙতে পারলে কি হবে জানেন? যারা ছোট ছোট ব্যবসা করতেছে, ছোট ছোট বিশেষ করে মধ্যবিত্ত বলতে আমরা যাদেরকে বুঝি, হ্যাঁ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এই শ্রেণীর যে বাংলাদেশে প্রায় 8 কোটি মানুষ আছে, এরা একেবারে না খেয়ে মারা যাবে। এই জন্য আমরা রাস্তায় দাঁড়াবো শুধু দেশের মানুষের জন্য। আমরা অন্য কোনো শর্তে, আমরা অন্য কোনো স্বার্থে আমরা রাস্তায় দাঁড়াবো না। সরকার ফেলে দেওয়ার দরকার হয়, বিরোধী দল এটার নেতৃত্ব দিবে। এবং সরকারের ভিতর আমার মনে হচ্ছে, আমি গত কয়েকদিনে যতটুকু খোঁজ খবর নিয়েছি, আমার মনে হয় যে কোনোভাবেই বিএনপি এবং জামাত ইসলামের ভিতর আসলে দ্বন্দ্বটা প্রকট হবে না। আমি আবারও বলি যে বিএনপি এবং জামাত মিলেমিশে যদি দেশটাকে না চালায়, আমার মনে হয় যে এই সরকারকে টিকিয়ে রাখতে, বাংলাদেশকে টিকিয়ে রাখতে, সরকার তো আসলে আমাদের ওই মুখে মুখে বলে ফেলি, আসলে জামাত এবং বিএনপি এরা দুজনে মিলেই, যদি দুইটা দল মিলে যদি বাংলাদেশটাকে ধরে না রাখে, আমার মনে হয় যে এখন যদি জামাত ইসলামও ক্ষমতায় আসে, এই দেশটাকে আগে বাড়াইতে পারবে না। কারণ বৈশ্বিক সমস্যাগুলো বাংলাদেশ এড়িয়ে চলতে পারে না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের কয়েকদিনের ভিতরে আমরা আন্দোলন সংগ্রামে যাব ইনশাল্লাহ। এবং সেটা যেন কোনোভাবেই, আর আন্দোলন সংগ্রামটা কেন একটু পিছিয়ে দিচ্ছি, বারবার একটু পিছিয়ে দিচ্ছি, এই কারণেই আমাদের সব থেকে বড় বাধা এখন যেটা, সেটা হলো আওয়ামী লীগ সরকার থাকতে যেরকম আয়নাঘর, গুম খুন, একদম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো ছিল, এই সরকার অতটুকু করতে পারবে না। কিন্তু আমাদের আসলে নিরাপত্তাহীনতার জায়গাটা কোথায়, যে এই সরকারের আমলে এমন কিছু কাজ
আগের সরকার করে গেছে যে কাজগুলো এই সরকার এসে আসলে অল্প সময়ে সেই কাজগুলো হাত দিতে পারে না। তার ভিতর বড় একটা কাজ হলো থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়ে গেছিল সেই অস্ত্রগুলো কিন্তু এখনো সরকার কোনোভাবেই উদ্ধার করতে পারে না, কারণ সরকার তো আসলে আসছে অল্প কয়েকদিন। তো আমরা আরো 2-1 সপ্তাহ অপেক্ষা করব স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে পদক্ষেপ নিচ্ছেন। হ্যাঁ, এবং আমার মনে হয়, আমি যতটুকু জানি যে 2টা অপারেশন তারা করবেন। এই অপারেশনে আসলে আমরা বাংলাদেশে যত অবৈধ অস্ত্র আছে এই অবৈধ অস্ত্রগুলো যেন উদ্ধার হয়ে যায় এবং চাঁদাবাজ দখলবাজ যারা আছে এদেরকে গ্রেপ্তার করা হয়। আর আমাদেরকে সতর্ক থাকতে হবে আপনি কোন দলের, আপনি কোন ইসের, এটা আসলে আমাদের দেখার দরকার নাই। আপনি জুলাই সংশ্লিষ্ট কিংবা জুলাই সংশ্লিষ্টর বাইরে, আপনি এনসিপি করেন কিংবা অন্যান্য ছোট ছোট দলে বিভক্ত হয়ে আছেন, এই যে আমাদের যে অপারেশনাল গুলো চলবে আপনাকে খেয়াল রাখতে হবে। আমি যদি কখনো বিপদে পড়ে যাই আমার পাশে এসে আপনাকে দাঁড়াতে হবে এবং সর্বশক্তি দিয়ে আপনি যেখানে থাকেন যেভাবে থাকেন আমার পাশে এসে দাঁড়াতে হবে। এবং আপনি সে যেই হন না কেন, আপনি যদি কোনো না কোনো ভাবে যদি বিপদে পড়ে যান অন্যায়ভাবে, তাহলে আপনার পাশে গিয়ে আমাকে দাঁড়াতে হবে। না হলে কি হবে, আগামী দিনের বিপ্লবীদেরকে বাঁচিয়ে রাখা, এই বিপ্লবীদেরকে সেভ করা সম্ভব হবে না। বেশ কিছু আমাদের কাছে আছে, সমস্যা আছে। এই সমস্যাগুলো এখন যদি আমরা আসলে হুট করে একটা বিপ্লবের কথা বলে ফেলি কিংবা আমরা আন্দোলন সংগ্রামে চলে যাই, আসলে আমাদের দেশের ক্ষতি হবে। আমার মনে হয় তারেক জিয়া রহমান যথেষ্ট ভালো বুঝতেছেন এবং ওনাকে যতটা মনে হচ্ছে যে উনি আসলে বুঝতেছেন না, আমার মনে হয় উনি ঠিকই কয়েকদিনের ভিতর উনি দেশের সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। আর সিদ্ধান্ত নেওয়ার এখন খুবই দরকার। আপনারা যে যেখান থেকে দেখতেছেন, আমার মনে হয় যে আপনারা একটু ধৈর্য ধরবেন, সেটা হাদি হত্যাকারীদের বিচারের ক্ষেত্রে হোক, কারণ বলটা কিন্তু এখন ভারতের কোর্টে। আর আপনি অবশ্যই এটা মাথায় রাখবেন যে যখনই ভারতের কোর্টে বল থাকবে আপনি আসলে এখানে খেলে খুব একটা লাভ হবে না। দেখেন, আওয়ামী লীগের যতগুলো খুনি আছে, যতগুলো দেশদ্রোহী আছে, এরা কিন্তু ভারতের শেল্টারেই আছে। হ্যাঁ, আর ভারত সব থেকে বেশি চাইবে যে কোনো না কোনো ভাবে তাদের একটা রিপ্লেস এখানে তৈরি করার জন্য। এই রিপ্লেসটা আসলে কখনোই তৈরি হবে না, কারণ ভারত এবং আধিপত্যবাদ, এই যে চলমান বছরটা আছে এই বছরে দেখবেন যে আধিপত্যবাদ আমেরিকাকে সারা পৃথিবীর মানুষ অ্যাভয়েড করে চলবে, আপনার ইসরায়েলকে সমস্ত পৃথিবীর মানুষ অ্যাভয়েড করে চলবে। এবং ভারতের কপাল এমন একটা হয়েছে যে একজন চার দোকানদার সে নাকি মিনিস্টার হয়ে গেছে, সে নাকি প্রধানমন্ত্রী হয়ে গেছে। সে গিয়ে আবার কি করলো যে ইসরায়েলের সাথে তাদের সমস্ত চুক্তি বাস্তবায়ন করলো। এখন ইসরায়েল তো নিজেদেরই অস্তিত্ব টিকায় রাখতে পারতেছে না। ইরানের যুদ্ধজাহাজগুলো তাদের সাথে নৌমহড়ায় আসছিল, তাদেরকে কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্রের সাথে তারা লিয়াজু করে তাদের নৌজাহাজটাকে ডুবিয়ে দিল, সেখানে অনেক হতাহত হয়েছে আপনারা জানেন। এই জন্য ভারতকেও ভয় পাওয়ার কিছু নাই, আপনার আমেরিকা ইসরায়েলকেও ভয় পাওয়ার কিছু নেই। মূলত আধিপত্যবাদে যারা বিশ্বাসী, আধিপত্যবাদ যারা কায়েম করতে চায় তাদেরকে আসলে আমাদের এই মুহূর্তে ভয় পাওয়ার কিছু নাই। এবং তারা যদি আমাদের উপর কোনো কিছু চাপিয়ে দিতে চায়, আপনি লিখে রাখেন যে তারা কোনো না কোনোভাবে সব থেকে ছোট একটা দেশের কাছেও তারা কোনো না কোনোভাবে একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। আধিপত্যবাদ বলতে আমাদের বিশ্বে আর কিছু থাকবে না। আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একটু ধৈর্য ধরতে হবে, হাদি হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারটা নিয়ে একটু ধৈর্য ধরতে হবে, আগামীর বিপ্লবগুলোকে নিয়ে একটু ধৈর্য ধরতে হবে। এই দেশ আমাদের, অধিকারটাও আমাদের, এই দেশ আমাদের, দায়িত্বটাও আমাদের। আমার মনে হয় বুঝতে পেরেছেন। অনেকেই একটু গালি দেওয়ার মুডে আছেন। পাকিস্তানের কি রিয়া খান, যদি এটা একটা ফেক আইডি সম্ভবত। আমি পাকিস্তানি বীজ, হ্যাঁ, আমার মা বাবা পাকিস্তানি, আমি বাংলাদেশি। আর আপনি সম্ভবত, এবং আওয়ামী লীগের যারা আছে তারা 1971-এ ওনারা ভারতে গিয়ে পালিয়েছিল। যুদ্ধের ব্যাপারে কি হচ্ছে বাংলাদেশে কিছুই জানতো না। এরা তখন ভারতীয় বীজই লোড হচ্ছিল, এরা ভারতীয় বীজ। আর এখন যারা ভারতে গিয়ে পালিয়ে আছে এরা কোনো না কোনোভাবে মোদির বীজ। হ্যাঁ, এই জন্য আগে দেখতে হবে যে কোন বীজ ভালো। আপনি যদি মনে করেন যে না আপনার রেন্ডিয়া বীজ ভালো, সেক্ষেত্রে আপনি নিজেকে রেন্ডিয়া পরিচয় দেন, আমাদের কোনো সমস্যা নেই। আমরা পাকিস্তানি পরিচয় দিতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। যারাই দেখলেন, যারাই শুনলেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এবং সামনের সময়গুলো একটু ক্রিটিক্যাল হবে, তবে এই ক্রিটিক্যালটা আসলে আমাদের যারা কথা দিয়ে ফেলেছি, আমরা যারা ওয়াদা করেছি যে আমরা শহীদদের রক্তটা বৃথা যেতে দিব না, আমরা জান দিব, জুলাই দিব না। আমরা যদি আমাদের কথায় যদি আমরা
সত্যিকারের অর্থে একটু পা শক্ত করে দাঁড়িয়ে থাকতে পারি, আমাদের আগামীর দিনগুলো ইনশাল্লাহ বাংলাদেশপন্থীদেরই হবে। বাংলাদেশপন্থীদের এই কারণেই হবে, কারণ আমরা দেখতেছি, আমরা খেয়াল করতেছি যে সরকারকে কোনো কিছু করার আগেই সরকার বিপদে পড়ে যাচ্ছে, নানাবিধ চ্যালেঞ্জের মুখে আছে সরকার। তো সরকার আসলে কাউকে বাদ দিয়ে কিংবা কোনো একটা বড় গোষ্ঠীকে বাদ দিয়ে এভাবে আসলে সরকার পরিচালনা করা সম্ভব না। সরকারের নিশ্চয়ই কোনো না কোনোভাবে সরকারের কোনো না কোনোভাবে আসলে উচিত হবে যে সবাইকে নিয়েই বাংলাদেশটাকে চালানোর জন্য, সেটা ভারত হোক, আমেরিকা হোক, পাকিস্তান হোক, সেটা চীন হোক, সবার সাথে ভালো সম্পর্ক থাকুক। নতজানু পররাষ্ট্রনীতি আমরা মানব না। নতজানু পররাষ্ট্রনীতি এটা আসলে ভালো হবে না। নতজানু পররাষ্ট্রনীতি আমরা কখনোই মানব না। আমাদের আগামীর বাংলাদেশটা পররাষ্ট্রনীতি, অর্থনীতি, স্বরাষ্ট্রনীতি, এই তিনটা নীতি এই সরকারকে অবশ্যই স্ট্রং করতে হবে, এবং পরবর্তী সরকার যে আসবে তারাও যেন এই ফরম্যাটের বাইরে না যেতে পারে। সেক্ষেত্রে আপনারা সবাই, যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা একটা প্রশ্ন করতে পারেন। অল্প সময়ের ভিতর শেষ করব। কমেন্ট করেছেন রুহুল আমিন রুদ্র ভাই, ভালো আছেন? আপনার সাথে ঢাকায় এসেই দেখা করবো ইনশাল্লাহ। আপনার সাথে দেখা করবো, আপনার সাথে অনেক কথা আছে। মোহাম্মদ হাবিবুর রহমান সানি ভাই, ইনশাল্লাহ ভাই। হাদি ভাইয়ের খুনির বিচার করার জন্য একটা ব্যবস্থা করেন ভাই। দেখেন, আমরা যেটা চাই সেটা আসলে কার কাছে চাই সেটা আগে আপনাকে ঠিক করতে হবে। আমি বিচারটা চাই, কিন্তু কার কাছে চাই? দেখেন, হাদি ভাইয়ের খুনের জন্য যারা শুটার ছিল তারা কিন্তু এখন ভারতে, এবং তাদেরকে বললেই এখন যদি ভারতকে বারবার ফিরাই দেওয়ার কথা বলেন, তারা কোনো না কোনোভাবে দর কষাকষি করবে, কারণ ভারত আমাদের বন্ধু না। আপনাকে এই কথাটা মাথায় রাখতে হবে, ভারত আমাদের বন্ধু না। এবং আওয়ামী লীগকে তারা যেভাবে বন্ধু মনে করে, বিএনপিকে তারা রিপ্লেসটা মনে করে না। এই জন্য তারা দর কষাকষি করবে। বরং এই বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো নাটক সাজাতে দেওয়া যাবে না, এবং নাটকের বিরুদ্ধে যেরকম দাঁড়িয়ে যেতে হবে সেইভাবে আমাদের বিচার প্রক্রিয়া নিয়ে একটু ধৈর্য ধরতে হবে। আন্তর্জাতিক আদালত থেকে আমাদের বিচারটা এবং তদন্ত কাজটা সম্পন্ন করতে হবে। তেল নিয়ে কিছু বলেন ভাই। আসিফ ভাই, তেল নিয়ে আসলে দাম বাড়বে, সব জায়গায় বাড়বে। পেট্রোলের দাম বাড়বে না, কারণ পেট্রোল আমরা বাইরে থেকে আনি না। আমাদের সব থেকে কষ্ট লাগার বিষয় হলো যে বাংলাদেশে যে বিশেষ করে ব্যবসায়ীদের যে একটা সিন্ডিকেট আছে, একদম বাজে একটা সিন্ডিকেট। আমাদের দায়িত্বশীলরা সেই সিন্ডিকেটটা না ভেঙে একেবারে এলোমেলো বক্তব্য দিচ্ছেন, খাপসারা বক্তব্য দিচ্ছেন। এই বক্তব্যগুলো আমাদের খুব লাগতেছে। এই বক্তব্যগুলো আসলে ওনাদের মনে হয় দায় নিয়ে, যেহেতু দায়িত্বে আছেন, দায় নিয়ে ওনাদের বক্তব্যগুলো আর একটু করা উচিত। নিজেদের দায় নিয়ে দায় স্বীকার করা উচিত। আমার মনে হয় যে দাম কিছুটা বাড়বে, সারা বিশ্বে যখন বাড়তেছে আমাদের এখানে দাম বাড়বে, তবে সিন্ডিকেটের কারণে যেন না বাড়ে। সিন্ডিকেটের কারণে দাম বাড়লে দেখা যাবে যে 200-250 টাকা লিটার তেল, তারপরেও পাওয়া যাচ্ছে না। রাজু শেখ ভাই, ইনশাল্লাহ ভাই, আমি আপনার এলাকায় এগিয়ে যান, সাথে আছি ভাই। ইনশাল্লাহ ভাই, আমরা একসাথে আমাদের দেশের জন্য কাজ করব। আমরা কোনো সরকার, কোনো বিরোধী দলের জন্য আমরা কোনো কাজ করব না। জামাতকে টার্গেট করেছে ভারত। ভাই, জামাত ইসলামকে আমি আপনাকে একটা কথা বলি, জামাত ইসলামকে আমি কখনো রাজনৈতিক দল মনে করি না। ওনাদেরকে নিয়ে আমি যতটুকু দেখলাম, জামাত ইসলামকে আসলে আমি রাজনৈতিক দল মনে করি না। জামাত ইসলাম মূলত কিং মেকার। ওনারা আসলে রাজনীতি তৈরি করেন, নতুন নতুন রাজনীতি, নতুন নতুন আদর্শটাকে ওনারা তৈরি করেন। ওনারা আসলে নিজেরা রাজনীতি করেন না। দেখেন, তরুণদের রাজনীতি করার পথ তৈরি করে দেওয়ার জন্য জামাত ইসলাম খুবই ভালো কাজ করেছে, খুবই ভালো কাজ করেছে। তরুণদের রাজনীতিতে আসার জন্য ওনারা উৎসাহ দিচ্ছেন, এবং সেই রাজনীতিটা স্বচ্ছ রাজনীতি। এই জন্য জামাত ইসলামকে আমি রাজনীতিবিদ না মনে করে আসলে তাদেরকে কিং মেকার মনে করি। আর ভারতকে ওনাদের অনেক করেছে, অনেক নেতাদেরকে ফাঁসি দিয়েছে, প্রথম সারির নেতাদেরকে ফাঁসি দিয়েছে। ভারত চাইলেই জামাত ইসলামকে কিছু করতে পারবে না। জামাত ইসলাম পরীক্ষা করে নিয়েছে। জামাত ইসলামকে বাংলাদেশের মানুষ কিভাবে চাই, ভোটের মাধ্যমে সেটা পরিষ্কার হয়ে গেছে। আমার মনে হয় যে জামাত ইসলাম আসলে ভারতকে না, কাউকেই ভয় পায় না, আল্লাহ ছাড়া কাউকেই ভয় পায় না। বাদ বাকিটা আসলে তারা ভালো বলতে পারবেন। মোহাম্মদ হাবিবুর রহমান সানি ভাই, আসসালামু আলাইকুম। তুই জামাতি, আমি বললাম কেবল দুর্নীতি বিরোধী। ঠিক আছে, জামাতি হওয়া যায়। জামাত শব্দটা তো আসলে আপনি বোঝেন কিনা জানি না। আমরা সবাই জামাতের, জামাতে ইসলামী, আমরা ইসলামী জামাত, জামাতে ইসলামী এরকম। তবে আদর্শ ভিন্ন থাকতে পারে, আমাদের সিলসিলা ভিন্ন থাকতে পারে, পথ মত ভিন্ন থাকতে পারে, তবে আমরা সবাই আসলে ইসলামের জামাত কিংবা জামাত ইসলামী। ধন্যবাদ।
অনেক কথা হলো। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার আপনাদের সাথে কথা হবে। আমরা আসলে কর্মপদ্ধতি নির্ধারণ করব আগামী দিনে, আসলে আমরা বিপ্লবটাকে কোনভাবে নিয়ে যাব। আমরা সম্ভবত সরকারের দিকে একটু তাকিয়ে বসে আছি। আমাদের সব থেকে বিপদের জায়গা যেটা মনে হচ্ছে সেটা হলো অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করতে সরকার কতটা আগ্রহী হয় সেটা নিয়ে আমরা আসলে একটু কথা বলবো। এই কথাগুলো বলার পরে সরকার কি স্টেপ নিচ্ছে দেশের জন্য সেটাকে দেখে, সেটা আমরা দেখে শুনে বুঝে তারপরে আন্দোলনের পথে পা বাড়াবো, রাজপথের দিকে যাবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।